আবু সাইদ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিল ট্রাইব্যুনাল। সাবেক ভিসি সহ ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। আসিফের ব্যাগে রিভলভারের ম্যাগাজিন ছিল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন মাপকাঠিতে লাইসেন্স পেলেন খতিয়ে দেখা হবে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক চীন। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, জানালেন ফখরুল। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ। প্রার্থীদের পোস্টার ব্যবহার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ। কেনা দামের দ্বিগুণ দামে দুধ বিক্রির অভিযোগ মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। তদন্তের দাবি খামারিদের। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশের সদস্য ৮ জন। গ্রেপ্তার ৪ জন সহ সব আসামিকে ১০ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৬ জুলাই মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের সামনে দুহাত ছড়িয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকেন নির্ভীক আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারকদের সামনেও তুলে ধরা হলো সেই ভিডিও। তার আগে ১০৯ পৃষ্ঠার অভিযোগপত্র পড়ে শোনান চিফ প্রসিকিউটর। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সম্পৃক্ত ৩০ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও প্রক্টর শরীফুল সহ ৪ শিক্ষক। আরও আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য এবং এক সাচিব নেতাকে। গ্রেপ্তার হয়েছে প্রক্টর, ছাত্রলীগ নেতা ইমরান ও ২ পুলিশ সদস্য সহ ৪ জন। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে। এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, যারা এই মামলার আসামি, তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করার কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন। চিফ প্রসিকিউটর আদালতে জানান, আবু সাইদ সহ ১৪০০ জনকে হত্যার দায় মূলত শেখ হাসিনার। তবে তার বিরুদ্ধে আলাদা মামলা থাকায় এই মামলায় আসামি করা হয়নি। শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংঘটিত হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, আবু সাইদ হত্যায় পুলিশকে দায়মুক্ত করতে ময়না তদন্ত প্রতিবেদন ৪ বার কাটাছাড়া করতে বাধ্য করা হয়। এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক রাজিবুল ইসলাম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আগামীকাল শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এই মামলার কার্যক্রম বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মামলার অপর ২ আসামি শেখ হাসিনার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, মারণাস্ত্রের ব্যবহার সহ ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হওয়ায় তাদের পক্ষে ঢাকার একটি বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। উপদেষ্টা আসিফের কাছে AK-47-এর ম্যাগাজিন ছিল না, ছিল লাইসেন্স করা পিস্তলের। সচিবালয়ে এক বৈঠক শেষে এই তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন মাপকাঠিতে আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানেন না। এদিকে এই ঘটনায় ভুল স্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
এদেশের কেউ নিরাপদ নয় সেটি প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার শাহজালাল বিমানবন্দর থেকে মরক্কো যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তল্লাশিতে তার ব্যাগে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন তিনি। নিরাপত্তার স্বার্থে নিজের বৈধ অস্ত্রের তথ্য দেন আসিফ মাহমুদ। সোমবার সচিবালয়ে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বহন করা ম্যাগাজিনটি AK-47 নয়, তবে উপদেষ্টা ভুল করেছেন বলে মনে করেন তিনি। লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিলো। ওইটা হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বিমানবন্দরে তৃতীয় দফা স্ক্যানিংয়ে ম্যাগাজিনটি ধরা পড়ে। এতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ বিমানবন্দরে অন্যদের চেয়ে বাড়তি সুবিধা পান। আমি অলরেডি বলেছি, যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। অস্ত্রের বৈধ লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স 30 বছর। এছাড়া বিশেষ ক্ষেত্রে পরপর 3 বছর 3 লাখ টাকা ট্যাক্স দিতে হয়। কিভাবে লাইসেন্স পেল আসিফ মাহমুদ, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে তিনি অবগত নন। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ ঘটনায় সোমবার আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি মন্তব্য করেন, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয়। সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের সাথে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকদিন আগে বিএনপির প্রতিনিধি দলের চীন সফর নিয়ে বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফখরুল জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মিয়ানমারের রাখাইনের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে বলে জানান ফখরুল। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের সাথে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে বেইজিং। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক বলেও জানান বিএনপি মহাসচিব। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য 10 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এতে ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহার কিভাবে করা যাবে তাও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ঘৃণা ছড়ানো বক্তব্য, ভুল তথ্য, বানোয়াট তথ্য বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট, আইডি, ইমেইল সহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। মাঝদিনে 50 কোটি টাকা ঋণ। এস আলম গ্রুপের পরিচালনাধীন থাকার সময়ে ভুয়া জামানতে এই ঋণ দেয় গ্লোবাল ইসলামী ব্যাংক। জালিয়াতিতে ব্যাংকটির তখনকার বোর্ডের পাশাপাশি যুক্ত ছিলেন কর্মকর্তারাও। চট্টগ্রাম আদালতে দুদকের করা একটি মামলায় এই জালিয়াতির চিত্র উঠে এসেছে। রোববার চট্টগ্রাম আদালতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের 6 আত্মীয় সহ 26 জনের নামে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, জালিয়াতির মাধ্যমে দুটি আলাদা ঋণে মাহমুদ সাজিদ কটন মিলসকে দেয়া হয় প্রায় 50 কোটি টাকা। যাচাই ছাড়াই প্রস্তাবনা তৈরি করে ঋণ দেওয়ার সুপারিশ করেন ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর কোম্পানির রেকর্ড না ঘেটেই অনুমোদন দেয় বোর্ড। জালিয়াতির বিরুদ্ধে সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। যারা ব্যাংকে টাকা আত্মসাৎ করেছে, যারা টাকা আত্মসাৎ করে তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। ঠিক সেই হিসাবে
দুদকের কাছে অভিযোগ যাওয়ার পরে দুদক অনুসন্ধান করেছে, সত্যতা পাওয়ার পরে দুদক আবার নিয়মিত হবে সে আমরা রুজু করেছে। মামলায় আসামি করা হয়েছে ব্যাংকটির তৎকালীন বোর্ডে থাকা সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ, মেয়ে মাইমুনা খানম, ভাই ওসমান গনি, ভাইয়ের স্ত্রী শাহানা ফেরদৌস এবং ভাগ্নে আরিফ আহমেদ ও মোস্তাইন বিল্লাকে। তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর ভাই বোরহানুল হাসান ও ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার। এই ঘটনাকে সুশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই মনে করছে সুশীল সমাজ। আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই, আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক কাগজপত্র দিতে হয়, অনেক ধর্ণা দিতে হয়, অনেক পিছনে পিছনে ঘুরতে হয়। আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয়। এই লুটেরা শ্রেণীর খপ্পরে এই দেশটি একেবারেই আমি বলবো শূন্য অবস্থাতে পৌঁছে গেছে। গত মার্চে দুদকের আবেদনে বেলাল আহমেদ, মাইমুনা খানম ও মোস্তাইন বিল্লাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্দোলনে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটলেও অর্থ বছর শেষে ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করেন তিনি। এদিকে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। গত 12 মে থেকে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন এনবিআর এর কর্মীরা। পরে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন শুরু করে সংস্কার ঐক্য পরিষদ, যা গত 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রূপ নেয়। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম। রোববার সরকারের কঠোর অবস্থানের পর কর্মসূচি প্রত্যাহার করে সংস্কার পরিষদ। অচল অবস্থা কাটিয়ে সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে রাজস্ব বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। একটু কম, তবু আসতেছে ভালো। আর কর্মকর্তারা সবাই ওনারা আসছেন, তুলনা অনুযায়ী আজকে একটু লোক কম আসতেছে। সবাই অনেকে হয়তো জানে যে অফিস বন্ধ, গ্যামজ্যাম মিটছে কিনে। স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি এসেছে বিভিন্ন বিভাগে সেবা প্রার্থীদের। আন্দোলন সংগ্রাম করে তো সবসময় সবকিছু আদায় করা যায় না, আর ওনাদের তো ওনারা আসলে অন্য সবার মতো তো আর না। দীর্ঘ 1 মাস তো আমরা কখনো কার্যক্রম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়েছে। এখন যেহেতু একটা সচল অবস্থা আসছে, তাই পুনরায় আসছি কার্যক্রম করার জন্য। সকাল থেকে অফিস শুরু করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েকদিনের আন্দোলনে রাজস্ব আদায়ে কিছুটা হোঁচট খেয়েছে। জানান, চলতি অর্থবছরের শেষ দিন সকাল পর্যন্ত 3,60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেরকম আশা করেছিলাম, হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর এর 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে, আপনি একটা লক্ষ্য করবেন। জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সেবা কার্যক্রম বন্ধ করা কোনোভাবেই কাম্য নয় বলে জানান অর্থ উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর এর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরে রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে, ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয়াদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআর এর সব কার্যক্রম। তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপুল ও সোনামুড়ি স্থলবন্দরে জমা পড়েছে কন্টেনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। কর্ম যে ঘন্টা, এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে,
একটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করব। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার থেকেও এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়, যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময়ের সীমা ধরে নিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। যেসব ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদী সদরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে। বিকালে সদরের দগরিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনোহরদী উপজেলার গজারিয়া গ্রামের আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম। পুলিশ জানায়, সদরের সাহেব প্রতাপ এলাকায় কলেজ পড়ুয়া ছেলের সাথে দেখা করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় দগরিয়া এলাকার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ 8টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকাল থেকে অভিযানে দোকান সহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ডিএনসিসি বলছে, রাস্তার জায়গা দখল করে স্থাপনাগুলো বসানো হয়েছিল, সেই জায়গা উদ্ধার করা হয়েছে। বুলডোজারের গর্জনে মুহূর্তে ভেঙে পড়ল বছরের পর বছর ধরে সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো। দোকান মালিকদের কেউ ছুটছেন মালামাল বাঁচাতে, আবার কেউ নির্বাক চোখে তাকিয়ে আছে রুটি রুজির শেষ সম্বলটুকুর দিকে। এই অভিযান পল্লবীর ভাসানী মোড়ে। সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ নানা স্থাপনা। ডিএনসিসি জানায়, নিয়ম না মেনে গড়ে ওঠা এসব স্থাপনা যানজট ও জনদুর্ভোগের কারণ। এ সময় 8টি স্থায়ী অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মালিকদের অভিযোগ, কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকান। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তাদের। 12টা সাড়ে 12টার দিকে আসছে ম্যাজিস্ট্রেটের গাড়ি সব আইসা ওই মাথা থেকে ভাঙা শুরু করছে, আমাদের কোনো নোটিশ নাই। ফ্যামিলি চলতো, আমরা নিজে চলতাম, কর্মচারী ছিল তারা চলতো, অনেক ক্ষতি হয়েছে আমাদের। এটা ভাঙাইতে এতটুক জায়গা আইব ভাঙতে কুগুলা বাবা, এগুলা মানুষ আইসা ভাঙাইতে। ডিএনসিসি বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের নোটিশের প্রয়োজন নেই। তারপরও তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। 50-60টা দোকান মতো হবে আর কি অভিযোগ ছিল। আমরা তো ফুটপাথ থেকে ছোট ছোট যে দোকানগুলো ওগুলো তো সবই আমরা সরিয়ে দিয়েছি। আর বড় যে বিল্ডিং গুলো ছিল 8টা মতো আমরা আবার অভিযান করব খুব অল্প সময়ের ভিতরে। একই এলাকায় আরও বেশ কিছু অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগ আছে ডিএনসিসির কাছে। শীঘ্রই সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানায় ডিএনসিসি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সর্বোচ্চ 48 টাকা লিটারে দুধ কেনে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি, অথচ দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান তা বিক্রি করে দ্বিগুণ বা তারও বেশি দামে। এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের। দুগ্ধ সমিতি টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দাবি খামারিদের। সিরাজগঞ্জ ও পাবনার 100 বছরের ঐতিহ্য দুগ্ধ শিল্প। সিরাজগঞ্জে মিল্কভিটাকে ঘিরে গড়ে উঠেছে 4000-এর বেশি খামার। সমিতির মাধ্যমে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। ঘনত্ব অনুযায়ী দাম 48 থেকে 52 টাকা লিটার। খামারিদের অভিযোগ, গোখাদ্য ওষুধের দাম বেশি হয় উৎপাদন খরচের চেয়ে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ বিক্রি করে 100 টাকা লিটার। বাড়তি 50 টাকা কোথায় যাচ্ছে সেটি তদন্তের দাবি খামারিদের। তারা ঢাকাতে বিক্রয় করে 1 লিটার দুধ 140 থেকে 50 টাকা। 1 লিটার দুধ মিল্ক ইউনিয়নের থেকে ঢাকাতে পৌঁছতে এত টাকা ব্যয় হয় না। 60 টাকা লিটার যদি হয় তাহলে কোনো দাম চলতে পারবো আমরা। আর গোখাদ্যের দাম হতে হবে 1500-র নিচে আসতে হবে অ্যাভারেজে সব বিষয়গুলো। গরু পালন করে
দুধ তৈরি করে যদি সঠিক মূল্য না পায় তাহলে অবশ্যই তারা বিমুখ হয়ে যাবে, তারা দুগ্ধ উৎপাদন করতে অনুপযোগী হয়ে যাবে। এ বিষয়ে মিলভিটার পরিচালক জানান, বিশাল কোম্পানির পরিচালনায় ব্যয় হয়। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট থেকে শুরু করে এখানে এমপ্লয় আছে প্রায় 3000, এখানে অফিস, কেয়ারিং, বিভিন্ন কিছু মেনটেন করতে হয়। এটা তো আর আপনাকে এক্সপ্লেন করবো না। কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মিলভিটার আর এক কর্মকর্তা বলছেন, দুধের মান অনুযায়ী খামারিদের দাম দেয়া হয়। এখন এই ক্যাটাগরিতে যার যেটা পড়ে সেটাই আমরা দেই। আমাদের টেস্টে যেটা আসে, আমাদের প্রাইসে 3টা ডিলার আছে, তারা একটু রাখে 2-3 টাকা, আবার দোকানদারের লাভ আছে। এখন আমাদের দাম সবচেয়ে কম ছিল, 90 টাকা ছিল। কিছুদিন আগে অন্যান্য কোম্পানির দাম বৃদ্ধি করাতে আমাদের দামটা মনে হয় 100 টাকা করা হয়েছে। পাবনা ও সিরাজগঞ্জে 25,000-এর বেশি খামারে প্রতিদিন গরুর দুধ উৎপাদন হয় প্রায় 10 লাখ লিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। ধন্যবাদ সবাই।